এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক এবং কোনো জীবিত মৃত ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে কোনো মতেই সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অনুরোধ। আপনি শুনছেন লেট নাইট কলকাতা, শুধুমাত্র 95.8 FM কলকাতায় RJ ঋষভের সঙ্গে। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পর। আপনারা শুনছেন 95.8 FM কলকাতা। আপনাদের সাথে আছি আমি RJ ঋষভ, নিয়ে আপনাদের ফেভারিট অনুষ্ঠান লেট নাইট কলকাতা। দেখুন, নতুন বছর অলরেডি অর্ধেকের বেশি কিন্তু শেষ। আমরা পৌঁছে গেছি জুন মাসের মাঝামাঝি পর্যায়ে। ক্যালেন্ডারে পড়ে গেছে আষাঢ় মাস, এবং এই আষাঢ় মাস মানেই যেটা বোঝা যায় সেটাই দেখা যাচ্ছে যে কলকাতায় বর্ষার আগমন ঘটে গেছে। আজ তেমনই একটা বৃষ্টির রাত। আর আপনারা তো জানেন, বৃষ্টির সাথে প্রেমের তো একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। এমন বৃষ্টির রাতে সারা দিনের ক্লান্তির পর আপনারও নিশ্চয়ই ইচ্ছে করছে একটু রিল্যাক্স করতে, এবং ঠিক সেই সময় আমরা নিয়ে হাজির হয়েছি বর্ষা মুখর রাতের কিছু সুন্দর প্রেমের গান। আর এমন বৃষ্টির রাতে আপনারাও যদি বৃষ্টির সাথে জড়িয়ে থাকা কিছু স্মৃতি ভাগ করে নিতে চান, নিতে পারেন। রিকোয়েস্ট করতে পারেন আমাদের পছন্দের কোনো গান। তার জন্য কি করতে হবে? একটা ছোট্ট ফোন 9834889025 নাম্বারে এক্ষুনি। দেখুন, বৃষ্টি আমাদের চিরকালই ভালো লাগে। ছোটবেলায় খুব বেশি বৃষ্টি পড়লে স্কুল না যাওয়ার আনন্দই হোক, বা বড় হয়ে অফিস না যাওয়ার আনন্দ, বৃষ্টি এলেই বাঙালি আর একটু কি বলে ল্যাদখোর হয়ে ওঠে। মনে হয় প্রতিদিনের এই একঘেয়ে কাজটা বন্ধ রেখে ঘরের কোণে পড়ে থাকা গিটারটা নিয়ে একটু বসি, কিংবা গায়ে ধরুন হালকা চাদর মুড়ি দিয়ে শুয়ে একটা ভূতের গল্প শোনা, কিংবা দুপুরবেলা গরম খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা। কি রিলেট করতে পারছেন তো? ও, ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এবং পেয়ে গেছি আমাদের আজকের শেষ কলার। হাই, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমার নাম ডক্টর ইন্দ্রনীল বসু। ডক্টর ইন্দ্রনীল বসু, আচ্ছা বেশ, বলুন। আমি গত 1 মাস ধরে আপনাদের এই অনুষ্ঠানটা শুনছি। খুব ভালো লাগে, মানে সবচেয়ে ভালো লাগে যে আপনারা এই আধুনিক গানের সাথে সাথে আমাদের সময়কার পুরনো গানগুলোকেও খুঁজে নিয়ে আসেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার না একটা গানের রিকোয়েস্ট আছে আপনার কাছে। প্লিজ বলুন না। ওই যে মান্নাদের গাওয়া ওই গানটি, শাওন রাতে যদি। শাওন রাতে যদি অবশ্যই শোনাবো, তবে তার আগে আমার একটা প্রশ্ন আছে। ইন্দ্রবাবু, ইফ আই এম নট রং, আপনি এর আগেও আমাদের অনুষ্ঠানে ফোন করেছেন এবং মোস্ট প্রবাবলি একই গান শুনতে চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। ইন্টারেস্টিং। একই গান বারবার শুনতে ভালো লাগে আপনার? ঋষভ বাবু, এমন কিছু গান থাকে না যেগুলো কখনো পুরনো হয় না। এটা একদম ঠিক বলেছেন। পুরনো গান মানেই তো পুরনো কিছু স্মৃতি। দেখুন ইন্দ্রবাবু, বাইরে বৃষ্টি পড়ছে, তো এমন একটা সময় আপনিও আপনার কোনো পুরনো স্মৃতি ভাগ করে নিতে পারেন আমাদের সাথে, পুরো শহরের সাথে। সেরকম বলার মতো কিছু নেই। খুব সাদামাটা একটা জীবন ছিল আমার। তখন আমরা কলেজে পড়তাম, আর সেই সময় সব গানও শুনতাম খুব। আর তখনকার কলকাতাও অন্যরকম ছিল। দীর্ঘদিন বাইরে থেকেছি,
এখন এতদিন পর এসে সেই পুরনো কলকাতাকে মিস করি খুব। এই গানগুলো না আমাদের সেই ছেলেবেলার কথা মনে করায়। মানে আমার মনে হয় আপনারা এই শহরটাকে আমাদের থেকে অনেক ভালো চেনেন, জানেন তো। আসলে আপনারা এই শহরটাকে বড় হতে দেখেছেন বেসিক্যালি, ঠিক যেভাবে কোনো শিশু একটু একটু করে বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়, ঠিক তেমন। আর আমরা শহরটাকে দেখেছি কি বলবো, অনেকটা পরিণত বয়সে। এই কলকাতা নামক শহরটা যদি কোনো মানুষ হতো, তাহলে তার অভিমান, দুঃখ, আনন্দ এগুলো আপনারাই সব থেকে ভালো বুঝতে পারতেন। যতদিন বাইরে ছিলাম সত্যি মনে হতো এই শহরটা যেন অপেক্ষা করে আছে আমারই জন্য, খুব কাছের। মানে কেউ বাড়ির বাইরে গেলে যেমন আমরা অপেক্ষায় থাকি, এখন এতদিন বাদে ফিরে মনে হচ্ছে যেন ঘরে ফিরলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ ফর বিইং আর রেগুলার লিসনার। আপনাদের সাপোর্টের জন্যই আমরা অনুষ্ঠানগুলো এইভাবে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ। সো ফ্রেন্ডস, এবার অনুষ্ঠান শেষ করার পালা। আপনি এখন শুনবেন মান্নাদের কণ্ঠে জগন্ময় মিত্রের সুরে শাওন রাতে যদি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য। কাল বৃষ্টি আসবে কিনা জানি না, কিন্তু আমি কিন্তু ঠিক নিয়ম করে চলে আসবো এবং নিয়ে আসবো অনেক নতুন মানুষের অনেক নতুন নতুন গল্প আর অনেক নতুন নতুন ভালো গান। গুড নাইট, কিপ লিসনিং টু 95.8 FM কলকাতা। এই বাগজিদা, জানো আজকে আবার সেই লোকটা ফোন করেছিল। কে? কোন লোকটা? আরে ওই যে বৃষ্টি পড়লেই ফোন করেছে। ও ও হ্যাঁ, বলছিলি আজকেও সে একই গান নাকি? এক গান মানে গত 1 মাসে 4 বার ফোন করলো ইনি। অদ্ভুত, মানে বৃষ্টি পড়লেই ফোন করে এবং প্রতিবার ফোন করে সেই একটাই গান রিকোয়েস্ট করে। তো বয়স কেমন মনে হয়? হ্যাঁ, বয়স ভালোই, মানে গলা শুনে তো 70-72 মনে হয়। অ্যাকচুয়ালি না, বুড়ো বয়সে সারাদিন বাড়িতে বসে থাকলে অনেকেরই এরকম বাই ওঠে, বাই, বুঝলি? এনিওয়ে, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ গো, এবার বেরোতে হবে। আমাদের নর্থের দিকটা এবার জল জমেছে শুনলাম। যাই, এবার বেরোলে বিপদ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বেরো। কিন্তু দেখিস বৃষ্টিতে আবার ভিজে টিজে জ্বর বাঁধাস না, হ্যাঁ? অডিয়েন্সের রিপোর্ট তো ভালোই আসছে, বিশেষ করে বৃষ্টির দিনে। সো কিপ ইট আপ ঋষভ। থ্যাংক ইউ, আই ডেফিনেটলি উইল। আর তারপরেও কিছু হলে তুমি তো আছো বাগচিতা। আসি। প্রশংসা পাওয়ার পর ক্লাসের ফার্স্ট বয় যেভাবে হাসে, সেরকম হেসে বেরিয়ে এলো ঋষভ। তারপর গাড়িতে উঠে সিট বেল্টটা বেঁধে ওর পছন্দের পুরনো হিন্দি গানের প্লেলিস্টটা চালিয়ে দিল। প্রথম যখন ও এই প্রোগ্রামটার কথা পিচ করেছিল, তখন এই বাগচিদাই অবহেলার সুরে বলেছিল, আরে ঋষভ, এইসব পুরনো হয়ে গেছে, কেউ শুনবে না। আর সেই কোন যুগের রাত্রিকালের গান চালাস, হ্যাঁ? এত রাতে কে শুনবে এই মান্ধাতা আমলের গান? মানে কে, তোর মনে হয় কেউ শুনবে? কিন্তু না, প্রোগ্রামটা প্রথম দিকে তেমন বড় কিছু হতে না পারলেও ধীরে ধীরে শ্রোতার সংখ্যা বেড়েছে ওদের। সময়ের সাথে সাথে ইউথ ছাড়াও বয়স্ক অনেক মানুষও শুনতে শুরু করেছে। 6 মাস হয়েছে চাকরিটা পেয়েছে ঋষভ। যে করেই হোক এই প্রোগ্রামটা ওকে পপুলার করে তুলতেই হবে। বাগচিদা মুখে না করলেও যথেষ্ট ভরসা করেই ওর আইডিয়াটা অ্যাপ্রুভ করিয়েছিলেন উপর মহল থেকে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না এরপর কিভাবে এগোবে ও। হঠাৎ ফোনটা বেজে উঠল। রাহুল ফোন করেছে। ঋষভ জানতো ফোনটা আসবে। বৃষ্টি পড়লেই রাহুল শুরু হয়ে যায় যে, হ্যালো, কত দূরে তুই? গিরিশ পার্ক। শোন না, বাড়িতে ফিরে চেঞ্জ করে আমার এখানে চলে আয়। এমন সুন্দর ওয়েদারে একটু অমৃত না খেলে বৃষ্টির অপমান হবে ভাই। জানতাম বলবি। আসছি 1 ঘন্টার মধ্যে, রাখ। ফোনটা রেখে ড্রাইভিংয়ে মন দিল ঋষভ।
ওর প্রোগ্রামটা রাতের দিকে হওয়াতে সুবিধেই হয়েছে। রাতের কলকাতাটা বড্ড ভালো লাগে ওর। মাঝরাতে ওদের সাদার্ন অ্যাভিনিউর অফিস থেকে হাতিবাগান ড্রাইভ করে যাওয়ার সময়টা সবচেয়ে প্রিয় ওর কাছে। কাজের চাপে এখন খুব একটা এদিক ওদিক যাওয়া হয় না, ফলে এটুকুই ওর রিফ্রেশমেন্ট। ড্রাইভিংয়ের শখটা অনেক দিনের, তাই চাকরিটা পাওয়ার পর খুব তাড়াতাড়ি লোন নিয়ে গাড়িটা কিনে ফেলেছে। রাহুলদের বাড়িটা ওদের বাড়ির একদম পাশেই। ছোট থেকেই একসাথে বড় হয়েছে। রাহুল ওর বাবার ব্যবসা সামলায়, প্লাস্টিকের কারখানা আছে ওদের। বাড়িতে ঢুকে মাকে বলে রাহুলদের বাড়ির ছাদে যাবে ভাবছিল ঋষভ। এমন সময় আবার ফোনটা বেজে উঠল। উফ, এই রাহুলটা এত বিরক্ত করে না। কিন্তু ফোনের দিকে তাকিয়ে ঝিলের নামটা দেখে অবাক হলো ঋষভ। হঠাৎ এই সময় ফোনটা রিসিভ করলো। হ্যালো, বলছি কাল দেখা করতে পারবি? অফিস থেকে আমার একটা প্রজেক্টের জন্য আর্জেন্টলি নিউ ইয়র্ক যেতে হবে। সিগারেটের ছাইটা ফেলে নির্লিপ্ত মুখে বলল ঝিল। কদিনের জন্য? আপাতত 3 বছরের জন্য পাঠাচ্ছে, কিন্তু পারফরমেন্স ভালো থাকলে এখানে নাও আসতে হতে পারে। কাল রাতের প্রবল বৃষ্টির পর আজ সারাদিন বৃষ্টি না হলেও আকাশ মেঘলাই ছিল। এখন এই শেষ বেলায় বেশ রোদ উঠেছে। অস্ত যাওয়ার আগে সূর্য যেন প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজের তেজটা ধরে রাখা। কলেজ স্কোয়ারে আজ লোকজন তেমন বিশেষ নেই। অল্প বয়সী কিছু ছেলে মেয়ে পিঠে ব্যাগ নিয়ে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। জলে সূর্যের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল ঋষভ। কলেজ লাইফে ওরাও অনেকবার এসেছে এখানে। কলেজ স্কোয়ারে বসে ঘটি গরম খাওয়া, ফুটপাতের দোকানদারদের সাথে বই নিয়ে দরদাম করা, কফি হাউসে বসে ছবি তোলা, আরও হাজার হাজার ছেলে মেয়েদের মতো এই কলেজ স্ট্রিট চত্বর ওদেরও প্রেমের সাক্ষী। কিন্তু আজ ওরা এসেছে প্রায় 1 বছর পর। শেষ মাস তো এক তো দেখাই সেভাবে হয়নি। কি ভাবছিস? না, ভালো সুযোগ, অবশ্যই যাওয়া উচিত। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু কিন্তু কি? আমি আজকে দেখা করছি কারণ আমি তোর সাথে একটু খোলাখুলিভাবে মানে কথা বলতে চাই। বল। আমাদের মধ্যে সমস্যাটা ঠিক কোথায় হলো ঋষভ? সমস্যা নেই তো, সেটাই সমস্যা। তুই তোর জায়গায় একদম ঠিক, আর আমি আমার জায়গায়। তোর তোর মনে পড়ে আমরা লাস্ট কবে কোথায় ঘুরতে গেছি, কিংবা লাস্ট কবে একসাথে কোথাও লাঞ্চ করেছি? তোর মনে আছে আমরা লাস্ট কবে 1.5 ঘন্টার বেশি কথা বলেছি? লেটস অ্যাডমিট ছিল, প্রবলেমটা একতরফা নয়। তাহলে তাহলে কিছুই নয়, আসলে কোনো সমস্যা তো নেই। উই আর নট কম্প্যাটেবল, দ্যাটস ইট। আর কলেজে পড়ি নাকি আমরা এখনো? কী সব প্রশ্ন এগুলো? লাস্ট কবে দেখা করেছি, লাস্ট কবে একসাথে খেয়েছি। আমি ভেবে দেখলাম, দেখ আমাদের মধ্যে অনেস্টলি কোনো ঝগড়া নেই, কোনো থার্ড পার্সন নেই। তাহলে সমস্যাটা কোথায়? কেন হুট করে আমরা নিজেদের থেকে দূরে সরে গেলাম বলতো? হুট করে কিছু হয় না ঋষভ। এক্স্যাক্টলি, হুট করে হয় না। আসলে আমাদের মধ্যে অনেক দিন থেকেই দূরত্ব বাড়ছিল, সেটা ইদার আমরা রিয়েলাইজ করিনি বা রিয়েলাইজ করেও আমরা স্বীকার করতে চাই না। এখন দেখ পরিস্থিতিটা এরকম। দেখ, ব্যাপারটা যে আমারও মনে হয়নি তা নয়। টিনেজারদের মতো ঝগড়া করার বয়স তো আমাদের আর নেই। বাট আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ ইয়োর টেক অন দিস। একটা ব্রেক নেওয়া কি দরকার? দেখ ঝিল, আমাকে ভুল বুঝিস না, কিন্তু আমারও মনে হয় যখন দুজনেই আমরা বুঝতে পারছি সম্পর্কটার মধ্যে আর প্রাণ নেই, তখন সেটাকে জোর করে টানতে থাকলে ব্যাপারটা একটু তেতো হয়ে যাবে না? আমরা দুজনেই এখন ক্যারিয়ারের এমন একটা জায়গায় রয়েছি যে একটা ভুল ডিসিশন আমাদের সারা জীবন রিগ্রেট করাতে পারে। দেখ আমার অবস্থা তো জানিস,
স্যালারির বেশিরভাগটা ইএমআইতে চলে যায়, বাড়িতেই খুব একটা কন্ট্রিবিউট করতে পারি না। তোর বাবা ঠিকই বলেছিল জানি, সেসব শখের পেছনে না ছুটলেই বোধহয় ভালো হতো, কিন্তু কি করব, ওই যে প্যাশন। সবে একটা চান্স পেয়েছি, তবে কবে সাকসেসফুল হবো জানি না। তোর বাবা কোনোকালই আমাকে পছন্দ করতো না তেমন, এই অবস্থায় তোকে বিয়ের কথা বললে পিছনে লাথি মেরে তাড়া করবে আমাকে। আর তুইও এতদিন পর একটা এত ভালো সুযোগ পেয়েছিস, আর ছাড়া করিস না। অন্তত যে সম্পর্কটার এমন ভগ্নপ্রায় দশা, সেটার জন্য ক্যারিয়ার কম্প্রোমাইজ করাটা বোকামি হবে। তুই পারবি ভুলে যেতে এই 6টা বছর? আরে বাবা, ভোলার প্রশ্ন উঠছেই বা কেন? আমি তো আমাদের দিনগুলোকে অস্বীকার করছি না। একটা সময় সত্যি হয়তো কিছু ছিল, একসাথে অনেকটা ভালো সময় কাটিয়েছি আমরা, সেটাতে তো কোনো সন্দেহ নেই। আর এখন এখন সেটা উবে গেল। সেটা তুইও বুঝতে পারছিস ছিল, আমাদের সম্পর্কের মধ্যে যে স্পার্কটা কাজ করছে না, সেটা তুইও জানিস। মন খারাপ হলেও ঝিলের মনে হলো ওই কথাগুলো সত্যি। শেষ বছরখানেক ধরেই সম্পর্কটা ক্লাসের অ্যাটেন্ডেন্সের মতো হয়ে গেছিল। শুধু সকালে বিকেলে দুবেলা ফোন, নিজেদের আপডেট শেয়ার করা, ব্যাস। শেষের দিকে তো বলার মতো কথাও খুঁজে পেত না ওরা। একেই তো দুজনের টাইমিংয়ের ব্যাপক এক সমস্যা, তারপর এত কাজের চাপ সামলে ঝিলও পারত না সময় দিতে। কিন্তু ঝিল কি চাইতো না ঋষভ আরেকটু সময় দিক ওকে, আরেকটু বুঝুক? আমাদের আমাদের প্রেমের কার্ভটা এক্সপোনেনশিয়াল থেকে সোজা স্টেশনারি ফেজে চলে গেছে। উফ, তুই থামবি এবার? তখন থেকে নিজের যা মনে হচ্ছে বলে যাচ্ছিস। তোর তোর আসল সমস্যাটা কি জানিস তো? তোর আসল সমস্যাটা হলো ল্যাক অফ কনফিডেন্স। এই তুই না, যতই তোর প্যাশন ফলো করিস, আসলে তুই তোর ক্যারিয়ার নিয়ে না একটুও কনফিডেন্ট না, আর নিজেকে নিয়েও কনফিডেন্ট না। ইয়েস আই অ্যাম। শোন, আমি জানি আমার ক্যারিয়ারটা অনিশ্চিত। নতুন একটা কাজ পেয়েছি, নিজের রিস্ক নিয়ে একটা প্রজেক্ট করছি। কাল যদি ওদের না পোষায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে দুবার ভাববে না। জানি আমার এক্সপিরিয়েন্সও তেমন নেই যে বড় কোনো জায়গায় চান্স পেয়ে যাবো সঙ্গে সঙ্গে। দেখ ঝিল, আমাদের দুজনের রাস্তাটা আলাদা। আমি চাই না আমাদের প্রফেশনাল লাইফের সমস্যা আমাদের সম্পর্কটাকে এফেক্ট করুক। আর যেদিকে যাচ্ছে সম্পর্কটা, তাতে এরপর আরও তিক্ততা বাড়বে। আই এম টেলিং ইউ। দেখ, আমার মনে হয় বন্ধ যদি করাই হয়, পুরোটাই বন্ধ করা উচিত। তাতে যদি আমাদের মনে কিছু অবশিষ্ট থেকেও থাকে, সেখান থেকে বেরিয়ে আসতে সুবিধা হবে। তুই আমাকে আর কন্ট্যাক্ট করিস না। নো কলস অ্যান্ড নো মেসেজেস। আরে কিরে, টেনশনে আছিস মনে হচ্ছে? প্রোগ্রামটা নিয়ে একটু ভাবতে হবে, বুঝলি? কি যে করব। আরে ডোন্ট ওয়ারি বস, তুই ট্যালেন্টেড আছিস, ঠিক উতরে যাবি। এই ঝিলের খবর কি রে? ডোন্ট নো। তোরা কিন্তু ফালতু ঝামেলা করলি ভাই। ভীষণ ঝামেলা কিছু হয়নি। ও কিছুদিনের মধ্যে স্টেটসে চলে যাচ্ছে। তো এটা নিয়েই সমস্যা নাকি? না রে, তাহলে কি? তাহলে কিছুই না। ইটস নট ওয়ার্কিং এনিমোর। ধুর, তোরা ভাই খামোকা সব বিষয়কে জটিল করিস। আজকের দিনে সম্পর্ক এত বছর টিকিয়ে রাখাটাই চ্যালেঞ্জ, সেখানে কোনো কারণ ছাড়া নিজেরাই সম্পর্ক ভেঙে দিচ্ছিস। বাহ, তুই এমন করে বলছিস যেন সবটা আমার একার ইচ্ছাতে হচ্ছে। আরে না হলেও তুই আটকানোর চেষ্টা তো করতে পারিস। আর সত্যি বলতে কি, তোকে তো চিনি ছোট থেকে। মেয়েটা নেহাত ভালো, না হলে এই বাজারে কে এতদিন পড়ে থাকে বলতো? কবে কোন কলেজে একটা প্রেম করেছিলিস? রাহুলকে ইচ্ছে করেই ঝিলের সঙ্গে দেখা করার ব্যাপারটা বলেনি ঋষভ। ওই বিষয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না ওর। ব্যাপারটা মাথা থেকে বের করার জন্যেই ফেরার পথে
রাহুলের এখানে এসছিল ঋষভ। সেই রাহুল ওই কথাগুলোই তুলে আনলো। রাহুল নিজে সারাক্ষণ টাকা, ব্যবসা, বন্ধুদের আড্ডা, নেশা নিয়েই পড়ে থাকে। ওর পক্ষে ঋষভের অবস্থা বোঝা সম্ভব নয়। দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড। রাগ হলো খুব ঋষভের। কোথাও কি একটু শান্তি পাবে না ও? আমি আসছি, এখন একটু কাজ আছে, পরে আসবো। এই, রাগ করলি নাকি? অফিস তো বললি যাবি না আজ, তো রাতের বেলায় কি এমন কাজ আছে তোর? আর কিছু বলল না ঋষভ। হন হন করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। ঝিলের সাথে এভাবে সম্পর্কটা শেষ হয়ে যাবে ভাবেনি ঋষভ। কলেজে পড়ার সময় গোটা ব্যাচের মধ্যে পপুলার ছিল ওদের সম্পর্কটা। ঋষভের এখনো মনে আছে, যখন ওরা ফাইনাল ইয়ারে, সেই সময় ফার্স্ট ইয়ারের একটি মেয়ে খুব পছন্দ করতো ওকে। কি নাম যেন এখন মনে পড়ছে না। মেয়েটা যেচে কথা বলতো ওর সাথে, পড়া বুঝতে চাইতো দুদিন পর পরই। প্রথম প্রথম কিছু না ভেবেই হেল্প করতো ঋষভ। পরে মেয়েটার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছিল সবটা। সে সময় খুব একটা পাত্তা দেয়নি ঋষভ। মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী এবং স্বাভাবিকভাবেই কলেজের অনেক ছেলে মেয়েটার পেছনে ছিল। ব্যাচে সবাই তখন ঋষভ আর ঝিলকে নিয়ে গসিপ করত যে এবার বুঝি আর টিকবে না। ঋষভ প্রথমে পাত্তা না দিলেও মেয়েটা ডেসপারেট হয়ে উঠেছিল। এমনকি ঝিল সামনে থাকলেও ওকে পাত্তা না দিয়ে ঋষভকে টেনে নিয়ে গেছিল বার দু এক। ঝিল মুখে কিছু না বললেও খুব চুপচাপ হয়ে গেছিল কদিন ধরে। প্রথমে খুব একটা গুরুত্ব না দিলেও পরে বিরক্তি লাগতে শুরু করলো ঋষভের। মেয়েটাও নাছোড়বান্দা ছিল। ঝিলের থেকে রূপে গুণে নিজেকে অনেক বেটার প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। তারপর একদিন ঋষভ রাগের মাথায় মেয়েটিকে সবার সামনে কড়াভাবে কথা শুনিয়ে দিয়েছিল। সেই দিন সবার সামনে অপমানিত হওয়ার পর কোনোদিনও কথা বলতে আসেনি মেয়েটা। কলেজে দেখা হলে এড়িয়ে যেত। ঋষভ তখন মনে মনে হেসেছিল। ঝিলকে বলেছিল 3rd ঢুকে ওদের আলাদা করে দেবে, এটা সম্ভব নয়। তখন অল্প বয়স ছিল, অনেক বেশি রোমাঞ্চ, অনেক বেশি উত্তেজনা, একে অপরকে জানার আগ্রহ ছিল। কলেজে ঘন্টার পর ঘন্টা একসাথে সময় কাটাতো ঝিল আর ঋষভ। সেই কলেজের পর ঘুরতে যাওয়া, ফোনে কথা বলা আর অন্য 5টা প্রেমে যা হয় সেগুলোই নিয়ম মাফিক ঘটেছিল ওদের জীবনে। মানুষ প্রেমে পড়লে সাধারণত যেটা সবার আগে জন্মায় সেটা হলো আগ্রহ, একে অপরকে আবিষ্কার করার আগ্রহ। সেই আগ্রহ থেকে আসে তাগিদ, আর সেই তাগিদ থেকে দায়িত্ব। কিন্তু এই কয়েক বছরে প্রেমিক প্রেমিকার দায়িত্বগুলো পালন করতে গিয়ে কখন যেন তাগিদটাই হারিয়ে গেছে ওদের মধ্যে থেকে। এই মাত্র 3 বছরে ওরা নিজেদের প্রায় সবটাই জেনে ফেলেছে। নতুন করে আর জানার বোধহয় কিছুই নেই মনে হচ্ছে, নতুন কিছু আবিষ্কার করারও নেই। তবে কি সত্যি একটা সম্পর্ক পুরনো হয়ে গেলে একে অপরের প্রতি আগ্রহটা কমে যায়? গাড়ি চালাতে চালাতে এইসবই ভাবছিল ঋষভ। সত্যিই তো শেষের কয়েক মাস ওদের নিজেদের মধ্যে বলার মতন কোনো কথাই খুঁজে পেত না ওরা। কেবল কাজকর্মের আপডেট দেওয়া, বাড়ির আপডেট দেওয়া, এইসবই। এদেরই একটা এমন সময়ও ছিল যখন একে অপরের ফোনের জন্য অপেক্ষা করে থাকতো ওরা। আর এখন ফোন করাটা কেমন যেন করতে হবে বলে করা। সকালে উঠে রোজ অফিস যাওয়ার মতো এটাও একটা কাজ, তার বেশি কিছুই না। রাসবিহারী অ্যাভিনিউ ধরে এগোচ্ছে ঋষভ। কাছেই ঝিলদের বাড়ি। কলেজে পড়ার সময় এই রাস্তায় অনেকবার এসেছে ঝিলকে বাড়ি পৌঁছে দিতে। দেশপ্রিয় পার্কের পেছনে ঈশ্বর চৌধুরী রোডের উপর ওদের বাড়ি।
তবে আজ মন খারাপের কারণ সেটা নয়। আজ ঝিলের জন্মদিন। গত 1 মাস ধরে কোনো যোগাযোগ নেই ঝিলের সাথে ওর। শেষবার যখন ওরা দেখা করেছিল কলেজ স্কোয়ারে, তখনই ঠিক করেছিল আর যোগাযোগ রাখবে না। তবে এই কদিনে সত্যিই খানিকটা ঝিলের অভাব বোধ করেছে ঋষভ। তবে নিজে আগ বাড়িয়ে যোগাযোগ করতে যায়নি। ও জানে 2 দিন পর আবার সেই এক সমস্যা শুরু হবে। কিন্তু আজ খুব কথা বলতে ইচ্ছে করছে একবার ঝিলের সাথে। ঋষভ জানে ঝিল আজ অফিস যাবে না, বাড়ি থেকে বেরোবে না। প্রতি বছর ঋষভই যেত ওর সাথে দেখা করতে ওর বাড়িতে। ঝিলের বাবাকে বেশিরভাগ সময়ই ব্যবসার কাজে বাইরে যেতে হয়। বাড়িতে কেবল থাকেন পিসি দিদা। ঝিলের যখন 11 বছর বয়স, সেই সময় একটা গাড়ি দুর্ঘটনায় ওর মা মারা যান। তারপর থেকে বলতে গেলে একরকম পিসি দিদার কাছেই মানুষ হয়েছে। মাকে খুব ভালোবাসতো ঝিল। ছোটবেলায় মা বেঁচে থাকতে নাকি বড় করে সেলিব্রেশন হতো ওর জন্মদিনে। এখন এই দিনটা বাড়িতেই কাটায় ঝিল। ঋষভ ভাবল একবার ফোন করবে কি না। ঘড়িতে রাত 12:30 বাজে। গত 1 সপ্তাহ বৃষ্টি হয়নি। আজ সন্ধ্যে থেকেই কেমন গুমোট গরম ছিল। আকাশের মেঘ আর ঘন ঘন গর্জন দেখে বোঝা যাচ্ছে একবার বৃষ্টি শুরু হলে সহজে থামবে না। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছে। ঋষভ আর কিছু না ভেবে ফোন করেই দিল ঝিলকে। ফোনটা বেজে গেল, কেউ ধরল না। আবার ফোন করল। এবারে ফোনটা তুলল ঝিল। ঋষভ, কি হয়েছে ঝিল? পিসি দিদা বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে। ওনাকে আমরা সবাই হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই তুই আসতে পারবি? বাইরে বৃষ্টি ঝমঝমিয়ে পড়তে শুরু করেছে। ঋষভ একবার দ্রুত ভেবে নিল, মা হারানোর পর পিসি দিদাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছে ঝিল। ঋষভের মনে পড়ে গেল মায়ের দুর্ঘটনার পর থেকেই হাসপাতাল, অ্যাম্বুলেন্স সব দেখলে প্যানিক শুরু হয়ে যায় ঝিলের। দ্রুত গাড়ি ঘোরালো ঋষভ। স্পিড বাড়িয়ে রওনা দিল ঝিলের বাড়ির দিকে। হঠাৎ কেমন যেন ভয় করতে লাগলো ওর। তাহলে কি এখনো কিছু টান অবশিষ্ট আছে? আরে বাবা, আমি এত সহজে পালাচ্ছি না। তোমাদের বিয়েটা না দিয়ে কোথাও যাচ্ছি না। ঋষভকে বরাবরই খুব ভালোবাসেন পিসি দিদা। রাতে হাসপাতাল নিয়ে যাওয়ার পর দ্রুত বেশ খানিকটা রক্ত দিতে হয়েছিল পিসি দিদাকে। মাথায় ব্যান্ডেজ হয়েছে। আজ ভোরের দিকে জ্ঞান ফিরেছে ওনার। এখন অনেকটাই সুস্থ আছেন। হেসে হেসে কথা বলছেন ওদের সাথে। রাতে পিসি দিদাকে হাসপাতালে ভর্তি করে একসাথে চুপচাপ বসেছিল ওরা অনেকক্ষণ। কেউ কথা বলছিল না কারোর সাথে। কিছুক্ষণ পর ঝিল দুহাতে আঁকড়ে ধরেছিল ঋষভের একটা হাত। নিঃশব্দে মাথা রেখেছিল ওর কাঁধে। একসাথে বসে থাকতে থাকতেই কেমন ঘুমিয়ে পড়েছিল ওরা। সেই ঘুমটা ভেঙেছিল নার্সের ডাকে। ঘুমটা ভাঙতেই আবার একে অপরের থেকে দূরে সরে গেছিল ওরা। আজ সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা শহরটা। একটু আগেও আরেক পশলা বৃষ্টি হয়ে গেল। ঋষভ ভেবেছিল আজ আর অফিস যাবে না। সকালে
বাড়ি গিয়ে কয়েক ঘন্টা ঘুমিয়েছিল। দুপুর থেকেই আবার ঝিলের সঙ্গে হাসপাতালেই আছে। এখন রাত 10টা বাজে। একটু আগেই বাগচিদা ফোন করেছিল। বাগচিদা, তোমায় তো বললাম আমার অসুবিধার কথাটা। আজকের দিনটা প্লিজ ছেড়ে দাও। আরে ছেড়েই তো দিয়েছি। অফিসে আসিস নিয়ে সে নিয়ে কিছু বলেছি? কিন্তু জাস্ট এখন 1 ঘন্টার জন্য তো আয় বাবা। লেট নাইট কলকাতার সময় হয়ে যাচ্ছে, জাস্ট ওইটুকু তো করে দিয়ে যা। রেসপন্স ভালো আসছে, এখন পজিটিভ আছে। দেখ, তুই দূরে থাকলে কিন্তু আমি বলতাম না, বাট এখন তুই কাছেই আছিস। আচ্ছা, আমি দেখছি। বেজার মুখে ফোনটা কেটে ক্যাবিনে ঢুকলো ঋষভ। ভেতরে ঝিল বসে খাওয়াচ্ছিল পিসিদিদাকে। চোখের ইশারায় জানতে চাইল কি হয়েছে। শোন, বাগচিদা খুব জোর করছে, বুঝলি? বলছে 1 ঘন্টার জন্য যেতে। ঠিক আছে, তুই যা, এদিকে আমি আছি, আমি সামলে নিচ্ছি। বুঝতে পারছি না, মানে এই অবস্থায়। বাবু, তুমি এবার যাও, কাজে মন দাও গিয়ে। আমি তো এখন ভালো আছি। আচ্ছা, তুমি নাকি রাতে রেডিওতে কিসব অনুষ্ঠান করো? হ্যাঁ পিসিদিদা, লেট নাইট কলকাতা, রোজ রাত 11টায় হয়। শুনেছি ঝিলের কাছে। ঘুমিয়ে পড়ি বলে আর শোনা হয় না। তা আজ তো কোনো কাজ নেই, তুমি যাও। ঝিল বরং আমাকে রেডিও চালিয়ে দিক, আমিও শুনি তুমি কেমন কথা বলো রেডিওতে। আচ্ছা, বেশ। তারপরে কি যেন মনে পড়ে গেল পিসিদিদার। বললেন, এই ছেলে, তুমি আমাদের বাড়ি আর আসো না কেন গো? এবারে একটু অপ্রস্তুত হয়ে গেল ওরা দুজনেই। আসলে কাজের এত চাপ না, ওই জন্যই। কোনো মতে বলল ঋষভ। তা বললে হবে বাবা? ভালো যখন বেসেছ, সারা জীবন একসাথে কাটাবে ভেবেছ, তখন হাজার কাজ থাকলেও নিজেদের জন্য কিছুটা সময় আলাদা করে তুলে রাখতে হবে। দুজনকেই বলছি, ক্যারিয়ার, চাকরি সবটাই দরকার, কিন্তু পাশের মানুষটার কথাও তো ভাবতে হবে। হাতের ওপর হাত রাখা সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এই কথাটা খুবই সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে সম্মতিসূচক মাথা নেড়ে বাইরে বেরিয়ে গেল ঋষভ। ঝিল এলো পেছন পেছন। একদম যেতে ইচ্ছে করছে না আজকে। আরে বাবা, 1 ঘন্টার তো ব্যাপার, আমি সামলে নেব। শোন, একটা কথা। হ্যাঁ বল। পকেট থেকে একটা ক্যারামেল চকলেট বার করে ঝিলের হাতে দিল ঋষভ। তারপর বলল, হ্যাপি বার্থডে। তুই আবার এসব কখন নিয়ে এলি? ঋষভ কোনো কথা না বলে নিঃশব্দে একটু হাসল, তারপর বেরিয়ে গেল। ঋষভ চলে যাওয়ার পর খানিকক্ষণ ওর চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে থাকলো ঝিল। বাগচিদা, আজ আবার এসেছিল ফোন কলটা। কে রে ওই পাগল বুড়োটা? এইভাবে বলো না, ভদ্রলোক বোধহয় একা থাকেন, কেউ নেই হয়তো, তাই সময় কাটানোর জন্য বারবার ফোন করেন। সে যাই হোক, আমাদের তো ভেবে লাভ নেই। অডিয়েন্স প্রোগ্রামটা ভালোবাসছে, এই অনেক। যাকে এটা নিয়ে কিছু ভাবলি নাকি? না গো, সেরকম কিছু মাথায় তো আসছে না। সেটা বললে হবে না ঋষভ, আরও পপুলারিটি বাড়াতে হবে, আরও অডিয়েন্স বাড়াতে হবে, প্রচুর প্রচুর মানুষকে কানেক্ট করতে হবে। টু মেনি কম্পিটিশনের যুগে নইলে টিকে থাকাটা দায়। দেখি কিছু একটা উপায় বের করে ফেলবো। ঠিক কোনো রকমে কাটিয়ে বাইরে বেরোলো ঋষভ।
বাগচিদা আজকাল খুব চাপ দিচ্ছে। গাড়িটা সবে স্টার্ট দিয়েছে এমন সময় ফোন বেজে উঠল। হ্যাঁ বল। কোথায় তুই? এই তো অফিস থেকে বেরোলাম সবে। কেন? তাড়াতাড়ি হাসপাতালে আয় প্লিজ। হঠাৎ করে পিসি দিদার খুব শরীর খারাপ হয়েছে। কি? তোকে বারবার ডাকছেন। আচ্ছা আমি আসছি এক্ষুনি। ফোনটা রেখে গাড়ি ছোটালো ঋষভ। একটু আগেই তো ভালো ছিলেন, এইটুকু সময়ের মধ্যে কি হলো? আপনি শুনছেন লেট নাইট কলকাতা, শুধুমাত্র 95.8 FM কলকাতায় RJ ঋষভের সঙ্গে। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পর। আপনারা শুনছেন 95.8 FM কলকাতা। আপনার সাথে আমি RJ ঋষভ নিয়ে আপনার ফেভারিট শো লেট নাইট কলকাতা। আজ আপনাকে একটা অন্য গল্প বলবো। গত 2 মাস ধরে আমাদের এই অনুষ্ঠানে, এই শোতে একটা অদ্ভুত ঘটনা ঘটছে জানেন। প্রতিটা বৃষ্টির রাতে একজন মানুষ নিয়ম করে আমাদের ফোন করেন এবং প্রতিবার একই গান বারবার রিকোয়েস্ট করেন। প্রথমে ব্যাপারটাকে আমরা খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু আজ আবার একটা বর্ষার রাত এবং আবার এসেছে সেই ফোন কল। আমাদের সাথে আছেন সেই বিশেষ মানুষ। নমস্কার ইন্দ্রনীল বাবু, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আসলে আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ অবশ্যই, কিন্তু তার আগে আজকে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আমার সাথে? আমরা আপনার সম্পর্কে কিছু জানতে চাই, যেমন আপনার পরিচয়, আপনি কোথায় থাকেন। আমার নাম ডক্টর ইন্দ্রনীল বসু। আমি রিটায়ার্ড প্রফেসর, আদিবাড়ি, বেডন স্ট্রিট। গত 40 বছর আমি জার্মানিতে থাকি। সম্প্রতি দেশে ফিরেছি। আচ্ছা, আপনি গত কয়েকদিন ধরে কেবল যে দিনগুলোয় বৃষ্টি পড়েছে সেই দিনগুলোয় নিয়ম করে ফোন করেন এবং বারবার একটাই গান রিকোয়েস্ট করেন। এর পিছনে কি কোনো কারণ আছে? আপনি বলতে পারেন যদি আপনার অসুবিধা না হয়। না না, মানে তেমন কিছু নয়। কিছু পুরনো স্মৃতি মনে পড়ে, তাই আর কি। আপনার খুব অসুবিধা না থাকলে সেই স্মৃতিগুলো ভাগ করে নিতে পারেন আমাদের সাথে এবং আমাদের শ্রোতাদের সাথে। না না, অসুবিধার কি আছে? 40 বছর আগের কথা, এখন আর বলতে বাধা নেই। বলুন তবে শুনি। তখন আমি কলেজে পড়ি। মাঝে মাঝে আইরিটোলার দিকে যেতাম মামার বাড়ি। মামির কাছে গান শিখতে আসতো একটি মেয়ে, মালিনী। 4টে বাড়ি পরে থাকতো। সেই প্রথম জীবনে কেউ এলো। মালিনীকে দেখতে প্রায় যেতে শুরু করলাম, কিন্তু কথা হতো না কোনো দিনও। তারপর একদিন ওর গানের ক্লাসের একটি মেয়েকে দিয়ে চিঠি লিখে পাঠালাম। বেশ কিছুদিন কেটে গেল, কোনো উত্তর পেলাম না। সেদিন ছিল 25শে বৈশাখ, মামা বাড়িতে অনুষ্ঠান। গানের ক্লাসের শেষে ওই 4টে বাড়ি হেঁটে যাওয়ার মধ্যে যেটুকু সময় পাওয়া যায়, বাইরে ঝড় উঠেছিল, কালবৈশাখী। দূর থেকে আসা ল্যাম্প পোস্টের আলো আর অন্ধকার মিশে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছিল। মালিনী হেঁটে যাচ্ছিল, ঝোড়ো হাওয়ায় ওর চুল উড়ছিল। আমি পেছন থেকে ওর নাম ধরে ডাকলাম। ও ঘুরে তাকালো, সেই ইনোসেন্ট, অবাক দৃষ্টি, ভুলতে পারবো না কোনোদিনও। খানিকটা রাগও হয়েছিল ওর ওপর। ভেবেছিলাম জিজ্ঞেস করব, এভাবে কোনো উত্তর না দিয়ে ইগনোর করার মানে কি। কিন্তু আমাকে কিচ্ছু বলতে না দিয়ে ও নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করে আমার হাতে দিল। দেখলাম সেই চিঠিটা। শুনুন, আপনি চিঠিতে লিখেছেন সারা জীবন আমার আনন্দে বিপদে আমার পাশে থাকতে চান।
অথচ কথাগুলো নিজেই এসে বলার সাহস নেই, অন্যকে দিয়ে পাঠাচ্ছেন। এতটা ভীতু লোককে কিভাবে আমি আমার জীবনসঙ্গী হিসেবে ভাববো বুঝতে পারছি না। আমি ভীতু নই মালিনী, সেদিন হয়তো নিজের মুখে বলতে পারিনি, কিন্তু আজ বলছি ভালোবাসি তোমায়, তোমার সাথেই কাটাতে চাই গোটা জীবনটা। সত্যি এই কথাটা আমার বাড়ির লোকের সামনে গিয়ে বলার সাহস আছে? আছে, এখনই বলতে হলে চলো, এখনই কথা বলবো। মালিনী এবার হেসে ফেলল, আর ঠিক সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। সারাদিনের তাপের পর বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা গন্ধ, ঠান্ডা বাতাস, মেঘের গর্জন আর বুকের ভেতরের উত্তেজনা সব মিলিয়ে মায়াময় আবহাওয়া তৈরি করেছিল। মালিনী এবার হেসে ফেলল, আর ঠিক সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। সারাদিনের তাপের পর বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা গন্ধ, ঠান্ডা বাতাস, মেঘের গর্জন আর বুকের ভেতরের উত্তেজনা সব মিলিয়ে মায়াময় আবহাওয়া তৈরি করেছিল। মনে হচ্ছিল হঠাৎ করে পৃথিবীর বাইরের কোনো জগতে এসে পড়েছি, যেখানে আর কেউ নেই, কেবল আছি আমি আর মালিনী। তারপর থেকে প্রতি সপ্তাহে ছুটে যেতাম আমি আহিরি টোলায়। শুধু ওই কয়েক মিনিটের দেখা আর চিঠি আদান প্রদান, ব্যাস। তারপর আমি মাঝে মাঝে বিকেলের দিকে চলে যেতে লাগলাম ওদের কলেজের ওখানে। ফেরার পথে ওর বাসে ওঠার আগে অবধি রাস্তাটা একসাথে হেঁটে যেতাম। তারপর একদিন ওই ছাত্র ধর্মঘটে ওদের ক্লাস বন্ধ হয়ে গেল। ছাত্রদের মিছিলে পুলিশের সাথে গন্ডগোল বেঁধে গেল। আমি কোনো রকমে ওকে নিয়ে বেরিয়ে এলাম। গঙ্গার পাড়ে বসে কাটিয়েছিলাম সারাটা দিন। প্রথমবার একসাথে এতটা সময় কাটিয়েছিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি হঠাৎ গেয়ে উঠেছিলাম সেই গানটা। সেই গানের সুর, বৃষ্টির ফোঁটা, নতুন প্রেমের উদ্দীপনা সব কিছু মিশে গিয়েছিল। একটা অপার্থিব অনুভূতি যেন। আসলে আমাদের প্রেমের সেই প্রথম দিন থেকেই বৃষ্টির উপস্থিতি ছিল। সেদিন ওকে বলেছিলাম, আজকের পর থেকে যতবার বৃষ্টি পড়বে তোমার কথা মনে পড়বে আমার। মজার ব্যাপার, এরপর আমরা যতবারই দেখা করতাম কোনো না কোনো বর্ষার দুপুরেই আমাদের দেখা হতো। বেশিরভাগ দিনই আমি ছাতা ভুলে যেতাম। ওর ছাতার তলায় মাথা রেখে দুজনে একসাথে বসে থাকতাম। আর তখনও আমার থেকে শুনতে চাইতো এই গানটা। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। ও, তারপর কি হলো? যে কোনো প্রেমের শুরুর দিকে অনেক বেশি সাহস, অনেক বেশি উত্তেজনা থাকে। মানুষ ইম্পালসিভ হয়ে যায়। মনে হয় এখনই একটা বিরাট কিছু করে ফেলা দরকার। কিন্তু জোয়ারের পর এক সময় যেমন জল শান্ত হয়ে যায়, ঠিক তেমনই মানুষও বাস্তবের মাটিতে ফিরে আসে। প্রেমে পড়লে নিজেকে রূপকথার নায়ক মনে হয়। জীবন্দী রাজকন্যাকে উদ্ধার করতে রাক্ষসের সাথে লড়াই করতে প্রস্তুত। কিন্তু রূপকথার রাক্ষসের থেকে বাস্তবের পৃথিবীর সাথে লড়াই করাটা অনেক বেশি কঠিন। সবাই সেই লড়াই জিততে পারে না। আপনি পেরেছিলেন? আমি পালিয়ে এসেছিলাম। আমি তখন একটা স্কলারশিপ পাই জার্মানিতে পিএইচডির। বাড়িতে বলেছিলাম মালিনীর কথা, বাবা গুরুত্ব দেননি। আসলে কেরিয়ারের এই সুযোগটা হাতছাড়া করলে বিডেন স্ট্রিটের অভিজাত বসু পরিবারের মান সম্মান থাকতো না। তাই একদিন মালিনীকে কিছু না বলেই সব ছেড়ে চলে গিয়েছিলাম।
তারপর ওখানে গিয়ে নতুন জীবন শুরু করি। কিন্তু আমি মালিনীকে ছেড়ে চলে এলেও ওর স্মৃতি আমাকে ছাড়েনি। তারপর এক বন্ধুর চিঠি মারফত খোঁজ নিয়ে জেনেছিলাম ওর বাড়ি থেকে ওর বিয়ে ঠিক করা হয়েছে। তারপর থেকে আর কোনো দিনও খোঁজ নিইনি ওর। নিজে সারা জীবন ব্যাচেলার থেকেছি। সবাই বলেছিল বিয়ের কথা, কিন্তু আমি মন থেকে সেই তাগিদ অনুভব করিনি। আর এত বছর পর দেশে ফিরে ওর কথা মনে পড়ছিল খুব। ওর পুরনো পাড়ায় গিয়ে খোঁজও নিয়েছিলাম। শুনলাম ওরা নাকি অনেক দিন আগেই বাড়ি বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে গেছে। তারপর একদিন রেডিওতে তোমার এই অনুষ্ঠানটা শুনছিলাম। তখন থেকেই আমার মাথায় বুদ্ধিটা আসে। প্রত্যেক বর্ষার দিনে আমরা যখনই দেখা করতাম তখন এই গানটা গেয়েই শোনাতাম ওকে আমি। রাইট, তাই এখনো প্রতিটা বর্ষার রাতে এই একটা গানেরই রিকোয়েস্ট করেন আপনি। জানি ব্যাপারটা খুবই বোকা বোকা, কিন্তু মনকে কিভাবে বোঝাতাম বলো? সে তো বারবার ওই অসম্ভবের দিকেই ছুটে যেতে চায়। বারবার মনে হতো একদিন যদি কোনোভাবে এটা ওর কাছে পৌঁছয়, আর কিছু না হলেও একটা ক্ষমা চাওয়া বাকি আছে আমার ওর কাছে। তাহলেও হয়তো এই অপরাধ বোধ খানিকটা কমতো। মেয়েটা ভরসা করেছিল আমায়। কিন্তু ইন্দ্রনীল বাবু, কখনো কখনো যে অসম্ভবটাও সম্ভব হয়ে ওঠে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সত্যি সত্যি যে মিরাকেল ঘটে অনেক সময়। মানে? দেখুন, আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু রিগ্রেট তো থেকেই যায়। সবাই কিন্তু সেকেন্ড চান্স পায় না, কিন্তু আপনি পেয়েছেন। আপনার এই গান সত্যি সত্যিই পৌঁছেছে সেই মানুষটির কাছে। মালিনী মজুমদার, বয়স এখন 62, থাকেন ঈশ্বর চৌধুরী রোডে তার দাদার বাড়িতে। উনি আমাদের এই অনুষ্ঠানের শ্রোতা নন, কিন্তু দিন দুয়েক আগে একদিন তিনি এক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আর কি অদ্ভুত সমাপতন দেখুন। সেই রাতেই বৃষ্টি হয় এবং আপনি ফোন করেন। ফোনে নিজের পরিচয় দেন এবং সেই গান আমরা শোনাই, এবং তিনি সেটা শুনতে পান হাসপাতালের বেডে শুয়ে। বুঝলেন, ইউনিভার্সও বোধহয় চাইছিল যাতে আপনি আপনার হারিয়ে যাওয়া ভালোবাসাটা আরেকবার খুঁজে পান। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মালিনীর বাড়ির লোক তার বিয়ে ঠিক করেছিল, এটা সত্যি, কিন্তু এই বিয়েটা তিনি করেননি। 60 বছর বয়স অবধি উনি একটা বাচ্চাদের স্কুলে পড়াতেন এবং উনিও বাকি জীবনটা আপনার স্মৃতি নিয়ে কাটিয়ে ফেলেছেন। হ্যালো, ডক্টর বাসু? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আর একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। 1 সেকেন্ড। মালিনী মজুমদার এখন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে আছেন। আপনি একবার কথা বলতে চান ওনার সাথে? আমি চান বোধহয়। বলুন, একটু কথা বলুন। হ্যালো ইন্দ্র, কেমন আছো? বড্ড দেরি করে ফেললাম মালিনী। প্যাসিফিক স্যালমনের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে জানো? সমুদ্রের হাজার ঝড়ঝাপটা পেরিয়ে এরা মৃত্যুর আগে ঠিক নিজের পুরনো জায়গায় ফিরে আসে। নিজের ঘরে তো আমাকেও একদিন না একদিন ফিরতেই হতো। মৃত্যুর আগে একবার কেবল তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। আচ্ছা মালিনী, আমি তো কিছু না জানিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। তোমার রাগ হয়নি আমার উপর? আজ আবার মেঘ করেছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দুপুরবেলা ঝিলদের বাড়িতে ব্যালকনিতে বসে আছেন ইন্দ্রনীল বসু আর মালিনী। সেদিন রেডিওতে কথা বলার পর ঝিল আর ঋষভ দুজনেই গেছিল ইন্দ্রনীলবাবুর এখানকার বাড়িতে। দেখা করার কথা শুনে
উনিও যথেষ্ট আগ্রহী ছিলেন, কিন্তু এত বছর পরে একটু একটু সংকোচও করছিলেন ভদ্রলোক। আজ সকালে এসেছেন ঝিলদের বাড়িতে। মালিনী দেবীও এখন আগের থেকে সুস্থ হয়েছেন। রাগ হয়নি তা নয়, কিন্তু অনেক সময় ঘটনার আকস্মিকতা রাগ দুঃখকেও ছাপিয়ে যায়। আমি জানতে পারিনি তুমি কেন ছেড়ে চলে গেলে। তোমার খোঁজ তারপর আমি অনেক করেছিলাম। তখন মনে হয়েছিল তুমি তো একবার বলতে পারতে আমাকে। তোমার জার্মানির ঠিকানাও জানতাম আমি। ভেবেছিলাম চিঠি লিখব, কিন্তু তারপর ভাবলাম তুমি সব পিছুটান ভুলে নতুন করে সবটা শুরু করেছো। তোমাকে আর আটকে রাখতে ইচ্ছে করলো না। আচ্ছা মালিনী, তুমি তুমি বিয়ে করলে না কেন তারপর? ইচ্ছে করেনি। মনে হয়েছিল কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের মতো করে বাঁচব। স্কুলের বাচ্চাগুলোকে নিয়েই সময় কেটে যেত। দাদার ছেলেটা চিরকাল নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। ওর স্ত্রী মারা যায় যখন, মেয়েটার বয়স মাত্র 11। তখন থেকেই ওদের সাথে থাকি। জানো মালিনী, অনেকবার ভেবেছি সব ছেড়ে তোমার কাছে চলে আসি, কিন্তু সাহস পাইনি। অর্থের ভয়, বৈষম্যের ভয়, আসলে বড্ড ভীতু আমি। তুমি ঠিকই বলেছিলে প্রথম দিন। 40 বছর আগে হলেও আমি হয়তো এক কথাই বলতাম, কিন্তু এখন তুমি যা করে দেখালে তারপর আর এসব বলা যায় না। দেখো, লোকজন সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে কথা বলছে। তুমি তো ফেমাস হয়ে গেছো। মালিনী, তুমি তুমি পারলে আমায় ক্ষমা করো। এখনো বৃষ্টি এলে আমি ওই গানটা চালিয়ে শুনি, জানো? গানটা শুনলে মনে হয় তুমি আমার একদম কাছেই আছো। মালিনী, বলছিলাম একদিন একটু গঙ্গার পাড়ে যাবে? ঠিক আছে। বেশ, তবে এবারে ছাতাটা আমি ধরবো। ছোট থেকে পিসি দিদাকে চিরকালই শান্ত গম্ভীর দেখে এসেছে ঝিল। এতটা প্রাণবন্ত আগে দেখেনি পিসি দিদাকে। সেই সকাল থেকে বসে দুজন গল্প করে চলেছে। ওদের ডিস্টার্ব করেনি ঝিলরা। ঘরের ভেতর থেকে বসে ব্যালকনিতে ওদের দিকে তাকিয়েছিল ঝিল। 40 বছরের জমে থাকা রাগ, অভিমান, দুঃখ এত সহজে তো শেষ হবে না। সেই কবিতাটা মনে পড়েছিল ঝিলের। হাতের ওপর হাত রাখা সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এই কথাটা খুবই সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। ঝিল উঠে গেল লাগেজগুলো চেক করতে। সব ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা সেটা দেখতে লাগলো। আজ সন্ধেবেলা ওর ফ্লাইট। ঋষভ এতক্ষণ ফোনে কথা বলছিল। এবারে ফোনটা রেখে ওর কাছে এলো। কি বলছে বাচ্চিদা? এখন আর কি বলবে, এখন তো বেজায় খুশি। প্রোগ্রাম ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় সবাই বলাবলি করছে। বলছে একদিন নাকি ডক্টর বসুকে নিয়ে অফিস যেতে হবে। হ্যাঁ, এবার মনে হচ্ছে কাজে একটু কনফিডেন্স পাচ্ছি। চিন্তা করিস না, এরপর থেকে সব ভালো হবে। বলছিলাম, আমরা কি আমাদের জার্নিটা বা আমাদের গল্পটা আরেকবার শুরু করতে পারি? কিন্তু এবারের পথটা যদি আরো কঠিন হয়? তাহলে আর কি, এবার আর একটু আস্তে হাঁটবো। তবে
একসঙ্গে হাঁটবো। আমি অপেক্ষা করব তোর জন্য। ডোন্ট ওয়ারি, আমার জন্য 40 বছর অপেক্ষা করতে হবে না, আমি 3 বছরেই ফিরে আসবো। বেশ। কিছু কিছু গান শেষ হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে মনে বাজতে থাকে। কিছু কিছু বৃষ্টিও থেমে যাওয়ার পর জানলার কাছে থেকে যায়। কলকাতার বর্ষা বারবার ফিরে আসে, শুধু মানুষগুলো কখনো কখনো ফিরতে একটু দেরি করে দেয়। তবে কিছু গল্পের শেষ হয় না, তারা শুধু একদিন চুপচাপ বাড়ি ফিরে আসে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অনুরোধ। লিখেছে দীপায়ন মহন্ত। ঋষভের ভূমিকায় চয়ন, ঝিলের ভূমিকায় ঐন্দ্রিলা, ইন্দ্রনীল বসুর ভূমিকায় শুভ ব্যানার্জি, ইয়াং ইন্দ্রনীলের ভূমিকায় অগ্নিভ, বাগচিদা অরিন্দম, রাহুলের ভূমিকায় আর জে সম্রাট, মালিনীর ভূমিকায় ইন্দ্রাণী, ইয়াং মালিনী শ্রীতমা, ন্যারেটর আর জে দেব এবং অন্যান্য ভূমিকায় রুদ্র। এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অগ্নিভ, ভিজুয়াল ডিজাইন অরিত্র, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনা অরিন্দম চক্রবর্তী। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।